সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার প্রতিদিন আয়োজন সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম। মিস্টার মোফাজ্জল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জোরে বলেন। প্রিয় দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানে প্রথমেই আমরা সংবাদপত্রের যে সংবাদসমূহ থাকে সেগুলো শিরোনাম পড়ে থাকি, প্রথমে জানিয়ে দিচ্ছি, তারপর আমরা আলোচনা করবো। আমি প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলোর শিরোনাম: ভিসা, প্রবাসী আয় ও ভ্রমণে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ও 38 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা, বন্ড ও জামানত দিতে হবে। যুক্তরাষ্ট্রকে 5 কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা, ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা। মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, কাগজেই বাড়ে লক্ষ্যমাত্রা, বাস্তবে বাড়ে না। আমার দেশ শিরোনাম: 7 জেলায় সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ গোয়েন্দা প্রতিবেদন। জকসুতে ভিপিজিএস এজিএস পদের ছাত্র শিবিরের বিজয়, কেন্দ্রীয় সংসদের 21 পদের মধ্যে পেল 15টি। দৈনিক ইত্তেফাকের শিরোনাম: ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ, ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা। সমকালের শিরোনাম: ঢাকায় গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি, ভেনেজুয়েলা 5 কোটি ব্যারেল তেল চান ট্রাম্প, মার্কিন আগ্রাসন। যুগান্তরের শিরোনাম: সবাই ছুটছে একদিকে, অস্বস্তিতে জামায়াত এনসিপি, ক্ষমতার কাছাকাছি থাকা আমাদের সংস্কৃতি, আলতাফ পারভেজ। জামায়াত সহ অনেক ব্যাকফুটে চলে গেছেন ডক্টর আইনুল ইসলাম। জকসুতে প্রথম নির্বাচনী বাজিমাত, ভিপিজিএস সহ 16 পদে শিবির জয়। মানবজমিনের শিরোনাম: শুল্কের পর ভিসা, বন্ড, একের পর এক ইস্যু, বোঝাপড়ে ওয়াশিংটনের নিরাপত্তা উপদেষ্টা। উত্তরাঞ্চলের 9 জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। কালের কণ্ঠের শিরোনাম: গুলি করে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, বাংলাদেশিদের জন্য জামানত বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র, ব্যবসা ও পর্যটক ভিসায়। কারবেলা শিরোনাম: 20 জানুয়ারি পর্যন্ত রাজনীতিতে নানা সমীকরণ, তারেক রহমানের সফর ঘিরে চাঙ্গা উত্তরাঞ্চল বিএনপি। ইনকিলাবের শিরোনাম: বিশ্ব ক্রিকেটের বিষ ফোঁড়া ভারত, সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, এবার গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম: ভোটের বাকি 35 দিন, অনিশ্চিত বিশ্বকাপ, ভারত নয় শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। দেশ রূপান্তরের শিরোনাম: বনে পদোন্নতিতে বুনো কাণ্ড, বন অধিদপ্তর, ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। নয়া দিগন্তের শিরোনাম: গণভোটে হ্যাঁ এর পক্ষে জামায়াত এনসিপি সহ 11 দল মাঠে নামছে, একসাথে নির্বাচন ও গণভোট, রাজনীতিতে স্পষ্ট 2 মেরু। সাম্প্রদায়িক সহিংসতার নেপথ্যে উস্কানিদাতা ভারতের কট্টরপন্থীরা, নির্বাচন আগে বড় চ্যালেঞ্জ গুজব প্রতিরোধ। বণিক বার্তা শিরোনাম: এলপিজির সরবরাহ সংকট কাটছে না, শিগগিরই তৈরি হচ্ছে নানামুখী জটিলতা, মার্কিনদের কাছে 1 যুগ আগে গণভোটের প্রস্তাব করেছিলেন আলী রিয়াজ, বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসন। ডেইলি স্টার সংবাদ শিরোনাম: সিট শেয়ারিং নোট টাইটেন্স ফর জামাত আইএবি, এলপিজি প্রাইসেস সোয়ার অন আর্টিফিশিয়াল স্কারসিটি। নিউ এজের সংবাদ শিরোনাম: law enforcers to remain deployed in February 8 to 14, oil waivers as Trump flags Venezuela shipments, into border killings, Indian aggression demanded, BSF installs 12 feet high fencing at Siliguri corridor. এবং সর্বশেষ পড়ছি অবজারভারের শিরোনাম: বিএনপি plans strict actions against rebel candidates, law enforcers had been biased to a particular party, জামাত। আমরা শিরোনামগুলো দেখলাম, আলোচনায় যাচ্ছি। বফজল করে আমরা দেখছি যে প্রথম আলোর একটা সংবাদ শিরোনাম: ভিসা, প্রবাসী আয় ও ভ্রমণে কড়াকড়ি যুক্তরাষ্ট্রের, অর্থাৎ যুক্তরাষ্ট্র একটি নিয়ম কার্যকর করেছে, সেখানে বাংলাদেশ সহ 38 দেশের জামানত দিতে হবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে জামানত দিতে হবে $15,000 পর্যন্ত। এটিকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ এবং আমাদের সব দর্শকদের, শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি।
দেখুন, বর্তমান বিশ্বে কেউ কোনো দিন এক ঘরে হয়ে থাকতে পারবে না, সে যত বড় শক্তিশালী হোক, যত সম্পদশালী হোক না কি জন্যে, তো স্বাভাবিক ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র যে এই ধরনের একটা সিদ্ধান্ত দিয়ে একেবারে বাকি বিশ্বকে হতবাক করে দিল বা একেবারে পথে বসিয়ে দিল, সেটা ভাবার আমি মনে করি কোনো কারণ নাই। এবং তাদের এটাও মনে রাখা উচিত, তারাও কিন্তু ওখানকার কোনো ভুঁইফোড় মানুষ নন। তারাও, তাদের পূর্বপুরুষরা কয়েকশো বছর আগে তারাও অভিবাসী হয়ে গেছেন, এবং ইউরোপ আমেরিকার অনেক দেশই পাওয়া যাবে এই ধরনের অভিবাসীরাই গিয়ে ওখানে এখন স্থিত হয়েছেন গত 200-300 বছর ধরে আর কি। তো এটাতে মার্কিন যুক্তরাষ্ট্র আমার মনে হয় এই ধরনের যে অ্যাটিটিউড বা এই ধরনের যে কড়াকড়ি আরোপ করা হচ্ছে, এটা বেশি দিন থাকবে না দেখবেন। কারণ এর সঙ্গে জড়িত আছে শুধু রাজনীতি নয়, এর সঙ্গে সবচেয়ে বেশি জড়িত অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য ইত্যাদি। যেটা মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে যে অন্য দেশের সঙ্গে বা তাদের চিহ্নিত কয়েকটা দেশের সঙ্গে তারা আর বাণিজ্য করবে না, তাহলে পরে আলটিমেট অ্যানালাইসিসে পরিশেষে দেখা যাবে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটা 6 মাস 9 মাসই হোক আর 1 বছর 2 বছর, তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হবে। একটা জিনিস বোধহয় এখানে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের। কি কারণে অ্যাকচুয়ালি যে একেবারে এরকম একটা গ্লোবাল বা একটা সার্বিক সিদ্ধান্ত দিলেন, এটা পরিষ্কার নয়। এরকম করে রাগারাগি করে তো, রাগ করে তো, অভিমান করে তো আর আন্তর্জাতিক সম্পর্ক চলতে পারে না। এটা কি অভিবাসীদের ঠেকানোর জন্য? আমরা দেখছি যে ট্রাম্প প্রশাসন আসার পরে যুক্তরাষ্ট্রে যে সকল অভিবাসী ছিল, বাংলাদেশ সব বিভিন্ন দেশের অভিবাসীদের তিনি বিতরণ শুরু করেছেন। সেখান থেকে আমরা দেখেছি যে অনেকে ধরে বেঁধে তারপরে তার দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই অভিবাসীদের ঠেকানোর জন্য কি এই ব্যবস্থা গ্রহণ করেছেন? অভিবাসীদের ঠেকানোর জন্য কি এই ব্যবস্থা গ্রহণ করেছেন? না, আমি তো মনে করি যে ব্যবস্থাই গ্রহণ করে থাকুক না কেন, প্রয়োজন ছিল না। যদি কোনো কারণে, যদি কোনো একটি দেশ বা কয়েকটি দেশ যদি কোনো কারণে তাদের বিরাগভাজন হয়ে থাকে বা কোনো আইন কানুনের ব্যত্যয় হয়ে থাকে, সেটা তাদের সঙ্গে বাইলেটারালি তারা সমাধান করতে পারে বা সমাধানের অন্তত চেষ্টা নিতে পারে। তারপরে আচ্ছা ঠিক আছে, ওই দেশের উপরে তোমরা যদি কোনো রকমের কোনো ব্যবস্থা নিতে চাও সেটা নিতে পারো, কিন্তু একেবারে শুরুতেই, গোড়াতেই একেবারে একটা গ্লোবাল ডিসিশন দিয়ে দিল যে খুব কড়াকড়ি করা হবে, এ করা হবে, সে করা হবে। এটা ইটস নট কারেক্ট। আন্তর্জাতিক সম্পর্ক যদি স্বাভাবিক রাখতে হয় তাহলে পরে এই ধরনের হুটহাট সিদ্ধান্ত এটা নেওয়া ঠিক না। কিন্তু আমরা তো দেখছি যে ট্রাম্প আসার পরে যেমন শুল্ক বাড়িয়ে দিলেন, বিভিন্ন দেশের উপরে শুল্কের বোঝা চাপিয়ে দিলেন, তো তারপর পরে আবার এই সিদ্ধান্ত, এটা কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব ফেলবে না? যেমন মানবজমিন একটি শিরোনাম করেছে, ধারাবাহিকভাবে কমছে পোশাক রপ্তানি আয়। পোশাক রপ্তানি আয় কমে যাচ্ছে বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশ তো যুক্তরাষ্ট্র একটা বড় বাজার পোশাক রপ্তানির ক্ষেত্রে, ইউরোপিয়ান ইউনিয়ন একটা বড় বাজার, সেখানে এই সমস্ত ব্যবস্থা কি বাংলাদেশকে অ্যাফেক্ট করবে না? না, এটাতে হ্যাঁ, বাংলাদেশের জন্য তো নিশ্চয়ই এটা মানে কি বলবো, একটা খারাপ সংবাদ তো বটেই। কারণ আমাদের রপ্তানি বাণিজ্যের একটা বিরাট অংশই হচ্ছে গিয়ে এই পোশাক শিল্প, পোশাক রপ্তানি, তৈরি পোশাক রপ্তানি। আর সেটার সবচেয়ে বড় বাজার হচ্ছে গিয়ে ইউএসএ। আচ্ছা, এটা যে তারা করলো, হ্যাঁ আমরা তো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত বা আমরা এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। সঙ্গে সঙ্গে এটাও দেখবেন বাংলাদেশের প্রোডাক্ট বা এই অঞ্চলের বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, এই সমস্ত দেশের প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে খুবই জনপ্রিয় 2 কারণে। এক হচ্ছে গুণগত দিক থেকে, প্রথম তারা তো আর এমন জাতি না, দরিদ্র জাতি না যে পয়সা দিতে পারবে না, গুণগত কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে
এটার যে মূল্য সেটাও কিন্তু একটা মোটামুটি একটা সীমার মধ্যে, বা এটা কোনো আপত্তিকর কিছু না। সেই কারণে প্রতিবাদ ইত্যাদি তাদের দেশেই ভোক্তাদের কাছ থেকে প্রতিবাদ, যেটা হয়তো আমরা জানতে পারবো না, দেখতে পারবো না, কিন্তু ওখানে মার্কেটের মধ্যে। আচ্ছা, এটা তো গেল রপ্তানিকারক হিসেবে বাংলাদেশ। যারা ওখানকার আমদানিকারক আছে, লার্জ কমিউনিটি, তারা কি চুপ করে বসে থাকবে? বলে এটা কি পাগলামি নাকি? তুমি যদি কোনো দেশকে শাস্তি দিতে চাও মিস্টার ট্রাম্প, অন্যভাবে দাও, সম্পর্ক অন্য কিছু করো, কিন্তু ব্যবসা বাণিজ্যের হাতে দিয়ে দেওয়া মানে, আমাদেরও তো লক্ষ লক্ষ ব্যবসায়ী আছে, আমদানিকারক আছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। তো সেই জন্যে এটা আমার মনে হয় খুব শিগগিরই এরা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে, দুই দিকের প্রেসারে, রপ্তানিকারকদের এবং আমদানিকারক দুইয়ের প্রেসারের মধ্যে আর কি। এখানে কূটনৈতিক কোনো উদ্যোগ কি কার্যকর হবে? অর্থাৎ বাংলাদেশের মতো দেশগুলো যদি কোনো কূটনৈতিক কার্যকর হবে কিনা জানি না, হতে পারে আমার মনে হয়। এই জন্যে যেটা একটু আগে বললাম যে ওদেরও তো ওখান থেকে এটা ডিমান্ড প্রেসার যেটা আর কি। আর এদিক থেকে যদি আবার কূটনৈতিক বা আমাদের মতো দেশগুলো থেকে যদি আর কি যারা রপ্তানিকারক প্রেসার ক্রিয়েট করে, তাহলে পুনর্বিবেচনা করবে। এটা আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের যে মাঝে মাঝেই হুট করে একটা কিছু বলে দিল আর একটা কিছু করে ফেললাম, ওই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে। খুব বিচার বিবেচনা করে, বিশ্লেষণ করে এটা করেছে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে হঠাৎ করে তার একটা ঝোঁক ওঠে আর যে কোনো ইয়েতে বলে ফেললো, করে ফেললো, এই ধরনের। বাট দিস ইজ নট ডান। বাট যুক্তরাষ্ট্রের যে ব্যবস্থাপনা আমরা দেখি প্রশাসনের ক্ষেত্রে, অর্থাৎ প্রেসিডেন্ট, সিনেট, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনেকেই জড়িত থাকেন। সেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে প্রেসিডেন্ট হিসেবে তিনি চাইলেন আর একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং এই সমস্ত নিয়ম নীতি চাপিয়ে দিলেন। এটা কি সম্ভব? না, এটাই বলছিলাম যে এটা তো আমার মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যক্তিগত একটা মানে সিদ্ধান্ত, এবং তিনি এটা খুব একটা অগ্রপশ্চাৎ যে খুব একটা বিবেচনা করে, পরীক্ষা নিরীক্ষা করে যে বলছেন মনে হয় না। এবং আমার সন্দেহ এটা সিনেট বা অন্যান্য যে যাদের মাধ্যমে হওয়া উচিত পরীক্ষা নিরীক্ষা, সেখানে কিছুই হয়নি। সিনেটে যদি এটা তোলা হতো তাহলে আমরা তো জানতে পারতাম, বিশ্ববাসী জানতে পারতো, পক্ষে বিপক্ষে কথাবার্তা হতো, এবং এটা কেউই আর সমর্থন করবে বলে, বা রিপাবলিকানই বলুন আর ডেমোক্র্যাট বলুন, কেউই সমর্থন করবে বলে আমার মনে হয় না। কারণ এটা তো তারা এফেক্টেড হচ্ছে, এই হিউজ ব্যাপার। তো সমস্ত যতগুলো রপ্তানিকারক দেশ আছে তাদের দিকে ওদের তাকিয়ে থাকতে হয়। কিছু কিছু আইটেম যেমন রেডিমেড গার্মেন্ট, এগুলাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব উৎপাদন বলতে তেমন কিছু নাই, সবই তারা বিদেশে, এবং বিদেশ নির্ভর হলেও তারা গুণগত দিকটা তারা একটা ইয়ে করে রাখে। তো এইটা একটা চেইন রিয়াকশন হবে আর কি। আমরা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখে থাকি যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনেক সময় লবিস্টরা কাজ করে, বিভিন্ন পক্ষের লবিস্ট নিয়োগ করা থাকে, তারা প্রভাবিত করে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে কি এই লবিস্টরা কাজ করতে পারবেন? যেমন সিনেটে প্রস্তাব উত্থাপন করা বা সিনেট সদস্যদের পার্সু করা। নিশ্চয়ই হবে। লবিস্টরা যারা, তারা তো আর বসে থাকবে না, বা যারা এফেক্টেড আমদানিকারক, যাদের রুটি রুজি এটার উপরে, তারা তো লবিস্ট নিয়োগ করে প্রেশার ক্রিয়েট করে। এক, দ্বিতীয়ত এটা তো কোনো ডোনাল্ড ট্রাম্প সাহেবের তার যে নিজের দলের মধ্যে বা নিজের লোকজনের মধ্যে আলাপ আলোচনা করেছে বা তাদেরকে তাদের বক্তব্য শুনে, তা তো নয়। এটা তো মনে হচ্ছে যেন হুট করে তিনি একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে করে দিয়েছেন। সেই জন্যে এটার ইয়ে হবে, ওখানেও প্রতিক্রিয়া হবে। আমরা একটু 2-1 দিন অপেক্ষা করতে পারি যে ওখানে মার্কিন যুক্তরাষ্ট্রে কী প্রতিক্রিয়াটা হয়েছে। একজন মার্কিন নাগরিক সে যখন দোকানে যাবে, গিয়ে বলবে যে আমাকে ওই শার্টটা দাও, তখন বিক্রেতা সে বলবে যে এই নিন শার্ট, এটার দাম $100। বলে হোয়াট, গতকালকেই তো এটার দাম ছিল $80 বা $1 বলে, এখন দেখছেন না কী হচ্ছে। সো দিস থিংস উইল কন্টিনিউ। এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার। ওখানে যে প্রচণ্ড ডিমান্ড আছে তো বটেই, শুধু বাংলাদেশের পোশাক নয়, এই যে বললাম যেটা আর কি, আপনার তাইওয়ান বলুন বা ইন্দোনেশিয়া বলুন, থাইল্যান্ড বলুন, এই অঞ্চলের
দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় প্রত্যেকটা দেশে, ইন্ডিয়া ইত্যাদি সবাই আর কি ওখানে ওই মার্কেটটাই হচ্ছে বড় মার্কেট তাদের জন্যে। তো অতএব সেখানে অতি শিগগিরই সরকারের উপরে ডোনাল্ড ট্রাম্প সাহেবের উপরে বা তার সরকারের উপরে চাপ সৃষ্টি হবে। তো লেটস ওয়েট অ্যান্ড সি, লবিস্ট নিয়োগ হোক বা ইয়ে হোক, কী হবে। তবে এটা বেশি দিন টিকবে বলে মনে হয় না। প্রথম আলোর আরেকটি শিরোনাম, যুক্তরাষ্ট্রকে 5 কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা এবং সেই তেলের মূল্য যুক্তরাষ্ট্র পরিশোধ করবে বাজার মূল্যে, কিন্তু যে অর্থটা পরিশোধ করবে সেই অর্থের নিয়ন্ত্রণ আবার যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। এটি হ্যাঁ, এটা তো আর তেমন তাহলে নিয়ন্ত্রণ হল না। ভেনেজুয়েলার ব্যাপারটাতে আবার সেই ডোনাল্ড ট্রাম্পের কথাই বলতে হয়। যেটা করেছেন এটা সম্পূর্ণ আন্তর্জাতিক সমস্ত আইন কানুন নিয়ম শিষ্টাচার সব কিছু বহির্ভূত। এটা একটা কথা হলো, একটা দেশ সে যত বড় হোক বা ছোট হোক, ধনী হোক বা দরিদ্র হোক, যত উন্নত বা অনুন্নত হোক, তার রাষ্ট্রপ্রধানকে বা তার কোনো নাগরিককে এইভাবে আপনি উঠিয়ে নিয়ে আসতে পারেন না। এটা একটা কথা হলো না। এটা তো একটা জঙ্গলের আইন হয়ে গেল যে মহারাজ সিংহ তিনি হুকুম দিলেন অমুকরে ধরে নিয়ে আসলো শিয়াল। এটা তো তা না। এখানে প্রত্যেকেই অন্ততপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকের একটা অবস্থান রয়েছে, মানসম্মান রয়েছে, আর আন্তর্জাতিক নর্মস রয়েছে। এগুলো ভঙ্গ করে গিয়ে তিনি উঠিয়ে নিয়ে এসছেন। নো, ইটস নট ডান। যত খারাপই হোক, তার আপত্তি হচ্ছে কি যে মাদুরো সে ড্রাগে ইনভলভড। ড্রাগ, এটা সত্য মিথ্যা জানি না, অতএব এটা সম্বন্ধে কোনো কমেন্ট করতে চাই না। তাও যদি হয়ে থাকে, দেন কোয়েশ্চেন অ্যারাইজেস, তুমি যে তার উপরে অ্যাকশন নিলে, তুমি একজন বাইরের দেশের প্রেসিডেন্ট, তুমি অ্যাকশন নিলে এটা কোন আইনে? যদি অ্যাকশনই যদি নিতে হয়, তাহলে পরে তার দেশে আইন আছে, কানুন আছে। তার দেশের লোকজন যদি তার বিরুদ্ধে যায়, গিয়ে যদি আন্দোলন করে বা তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে, সেটা করতে পারে, অথবা তাকে নির্বাচনে হারিয়ে দিতে পারে দিস দ্যাট। বাট ইউ ডোন্ট হ্যাভ এনি লোকাল স্ট্যান্ডাই। তুমি তো মার্কিন যুক্তরাষ্ট্রই হোক আর যে কোনো XYZ যে কোনো দেশই হোক না কেন, তুমি একজন বহিরাগত, তোমার কোনো এখতিয়ার, তোমার কোনো জুডিশন নাই ওখানে নিয়ে আসার জন্য। এটা আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে, আমি জানি না অন্যরা কীভাবে নেবেন, আমার কাছে খুবই দৃষ্টিকটু মনে হয়েছে, অসম্মানজনক মনে হয়েছে। এটা কীরকম কথা? তো খোদা না কাছে কালকে আমরা যদি দেখি যে বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কাউকে এরকম করে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বা আল্লাহ না করুক প্রধান উপদেষ্টাকে অসম্মানিত করা হচ্ছে কাউকে, তাহলে কি আমরা বসে থাকবো? আমাদের তীব্র আন্দোলন হবে। কি পরিমাণ আন্দোলন ইত্যাদি হয়েছে মাদুরোর দেশে সে আমি জানি না। ভেনেজুয়েলাতে বা যেটুকু আসছে তা তো মনে হয় না তেমন কিছু, কারণ সবাই একে ভয় করে। এরকম একটা প্রতিবেশী যে একে তো শক্তিশালী, গায়ে সাংঘাতিক জোর, তার আবার মাথা খারাপ, এইভাবে তার মূল্যায়ন করে হয়তো চুপ করে আসে, বাবা আমাকে যদি ধরে নিয়ে যায়, হি ক্যান ডু দ্যাট। সে সেটাও করতে পারে। যে দেশের প্রধান যে দেশের প্রধান রাষ্ট্রপতিকে বা তার পরিবারকে যদি এরকম হেনস্থা করতে পারে, তাহলে যে কাউকে করতে পারে। এই জন্যই বোধহয় ভেনেজুয়েলাতে তেমন কিছু প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি না। আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র এর আগে ইরাক, আফগানিস্তান যখন আক্রমণ করেছে, তখন আমরা দেখেছি যে অ্যাটলিস্ট জাতিসংঘের সাথে বা জাতিসংঘের পারমিশন নিয়ে বা যেভাবেই হোক, সেটা মেকিং হোক আর যেভাবে হোক, জাতিসংঘের পারমিশন নিয়ে করেছে। কিন্তু এইবারে আমরা দেখলাম যে না, এটাই তো আন্তর্জাতিক সংস্থা কিছুকে বাদ রেখে, একটা তো ফোরাম আছে। আপনার যদি কোনো অভিযোগ থাকে মিস্টার যুক্তরাষ্ট্র ইয়ের বিরুদ্ধে, ভেনেজুয়েলার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, বা তার রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, আপনি ওই সমস্ত ফোরামে এটা আলাপ আলোচনা করে ওকে কোণঠাসা করে ফেলুন। সে নিজে থেকেই তখন এগুলা থেকে বিরত থাকবে। তা না, আপনি ডাইরেক্ট অ্যাকশনে চলে গেলেন, যেন মনে হলো ভেনেজুয়েলা তার একটা অঙ্গরাজ্য। সেই মিশিগান বা ইয়ের মতো, আপনার মিসিসিপির মতো, বা এমনকি হাওয়াইয়ের মতো একটা তার অঙ্গরাজ্য, যেখানে থেকে ইচ্ছা মতো যা কিছু করতে পারে। ইটস নট ডান। সরি, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, এবং
স্বাধীন চেতা মানুষ হিসাবে আমি এটাকে মোটে সমর্থন তো করি না, বরং আমি বলতে দ্বিধা নেই, এটাতে আমি আমার নিন্দা প্রকাশ করছি। পশ্চিমা বিশ্ব আমরা দেখি তারা সবসময় মানবাধিকার গণতন্ত্রের কথা বলে বিশ্বব্যাপী, আমাদের দেশে তো বটেই, বিশ্বের অন্যান্য দেশেও তারা এই সবগুলো দিয়ে থাকে। কিন্তু এই ইস্যুতে আমরা দেখলাম ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আমরা দেখছি যে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশ, ইউরোপের অন্যান্য দেশ, বড় বড় শক্তিশালী দেশগুলো চুপ করে আছে, তারা কোনোই কথা বলছে না এবং এ বিষয়ে কোনো মন্তব্য বিবৃতি দেওয়া আমার চোখে পড়েনি। ভেরি কারেক্ট অবজারভেশন। এটা কিন্তু আমাদের সবারই প্রশ্ন, কি ব্যাপার আমরা এত ব্যক্তিগতভাবে আমি উত্তেজিত হচ্ছি, আমার মতো হয়তো দেশবাসী আরও অনেকেই আর কি এটাতে খুবই ক্ষুব্ধ, সংক্ষুব্ধ, প্রথিত সবই, কিন্তু কই বিরাট সাহেবরা যারা রয়েছেন, আরও যে পরাশক্তি যারা রয়েছেন, তারা তো কিছু বলছেন না। তাদের কারণ হচ্ছে কি, তাদেরই পরিবারের একজন সদস্য, এবং পরিবারের শুধু সদস্য না, ইনি পরিবারের বড় মিয়া। আচ্ছা, বড় মিয়া যদি কিছু করে থাকে তাহলে চুপ করে থাকে, ওইটা ওকে সামলাইতে দাও, খামা খাওয়ার সঙ্গে একটু করে। বাট দিস ইজ নট এ গুড অ্যাটিটিউড অফ দোজ কান্ট্রিজ। আমি বলবো তাদের যার যার নিজস্ব একটা নিশ্চয়ই সত্তা আছে, এবং তাদের ভালো মন্দটা তারাই বিচার করবে। কিন্তু এটা কিছুতেই গ্রহণীয় না যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অন্যায় করবে আর অন্যরা চুপ করে থাকবে, যত বড় মিত্রই হোক আর যত বড়ই তার স্বার্থ যাই সংশ্লিষ্ট থাকুক না কেন। যেটা অন্যায় সেটা সবসময় অন্যায় এবং তার প্রতিবাদ করা উচিত। এখানে করা হয়নি দেখে দুঃখিত। ইনকিলাব পত্রিকা একটি শিরোনাম করছে, এবার গ্রিনল্যান্ড দখলের প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্র তার প্রতিরক্ষার জন্য, তার নিজস্ব নিরাপত্তার জন্য বহুদিন ধরেই বলছে, বিশেষ করে ট্রাম্প প্রশাসন আসার পর এটা জোর দেয়া হচ্ছে যে গ্রিনল্যান্ড তাদের দরকার, এবং ইনকিলাব সেটি নিয়ে শিরোনাম করছে যে গ্রিনল্যান্ড এখন দখলের পায়তারা করছে। হ্যাঁ, কারণ এখন তো শুরু হলো, কেবল ভেনেজুয়েলাকে দিয়ে শুরু করলো, এখন গ্রিনল্যান্ড আর হোয়াইটল্যান্ড আর যে কোনো কিছুতে যেখানে তার স্বার্থ থাকবে, অর্থাৎ মার্কিন আগ্রাসনটা যেটার বিরুদ্ধে থাকা উচিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এত বড় একটা পরাশক্তি হিসাবে, যে যেখানে অন্যায় সেখানে আমি প্রতিবাদ করব, নিজে অন্যায় করব না, সে ঠিক তার উল্টাটা করছে। অতএব গ্রিনল্যান্ড বলুন বা অন্যান্য যেখানে যেখানে তার একটু স্বার্থ আছে বা সেখানে যেখান থেকে সে লাভবান হবে, এই লোভের হাত সে বাড়াতে পারে আমার ধারণা। কিন্তু আমরা যারা সাধারণ বিশ্বের, তৃতীয় বিশ্বের মানুষ, আমরা তাদের সঙ্গে টক করে যেতে চাই না, যেতে পারবো না, যাওয়ার দরকারও নাই। আমাদের স্বার্থটুকু যদি সংরক্ষিত হয় আমরা তাতে খুশি। তবে একটা আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে বলতে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এটা ভুল পদক্ষেপ নিচ্ছে, এবং সেটা ভুল পদক্ষেপ নিচ্ছে যার জন্য দায়ী তাদের মহামান্য রাষ্ট্রপতি। কারণ তিনি একক সিদ্ধান্ত এগুলো করছেন, এমন না যে এটা তিনি ওই যেটা বলেন আপনি গোড়াতে, যে সিনেটে আলোচনা করা বা এটা রাজনৈতিক ইস্যু করা, নাথিং, এটা নিজেতেই করেছে। তার দলের মধ্যে তো অন্যান্য শীর্ষ নেতা রয়েছে, অর্থাৎ রিপাবলিকান পার্টির মধ্যেও তো অন্যান্য শীর্ষ নেতা আছে বা দলীয় ফোরাম আছে, সেখানেও তো আলাপ আলোচনার জায়গা আছে, সেই জায়গাগুলো একেবারে চুপ। কিন্তু এগুলাতে কোথাও আলাপ আলোচনা করেছে বলে তো আমরা দেখি না। তাতে মনে হচ্ছে যে এটা তার নিজস্ব একটা চিন্তাধারা, এবং ভাবছে যে করে ফেলে কী হলো, ওই যে গায়ের শক্তি বেশি হয়ে গেছে, এখন মনে করে ধরাকে শেষ সরা জ্ঞান করতেছে, যা খুশি করতে পারি। ডোনাল্ড ট্রাম্পের টিচুরটা সেরকম, আমি করলাম, কে কী করবে আসো, মাস্তানি আর কি যেটাকে বলে। তো এই মাস্তানিটা এটা শুভ লক্ষণ নয়, বিশ্ব রাজনীতির জন্য এটা শুভ লক্ষণ। পৃথিবীটাকে আবার উনি দ্বিখণ্ডিত করে ফেলতে চাচ্ছেন আমার মনে হয়। একটা হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বা মার্কিন যুক্তরাষ্ট্র ইটসেলফ, তাদের নেতৃত্বে থাকবে একটা দল, আর বাদ বাকি যারা ন্যায়নীতির পক্ষে তারা হয়ে যাবে একটা দল। ফলে আবার একটা নতুন রকমের একটা বা একটা পরিণতির দিকে যাচ্ছে, একটা এটা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন যে ওয়ার্ল্ড অর্ডারে চেঞ্জ আসছে? আমরা একদিকে দেখছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, আরেকদিকে দেখছি যে যুক্তরাষ্ট্রের মতো দেশ
ভেনেজুয়েলার সাথে এক ধরনের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসছে, আবার চীন তাইওয়ান এক ধরনের দ্বন্দ্ব দেখছি আমরা। সব কিছু মিলে কি আপনার মনে হয় যে বিশ্ব অর্থাৎ ওয়ার্ল্ড অর্ডারে একটা পরিবর্তন অত্যাসন্ন? এই যে এখন যেভাবে চলছে সেটা চীন তাইওয়ানই বলেন বা অন্যান্য যেখানে যেখানে হচ্ছে আর কি, যে উদাহরণগুলো দিলেন, এগুলো সবই বাইলেটারাল, আপাতত হচ্ছে না, দ্বিপাক্ষিক, অন্য বাইরের শক্তি এটাতে জড়িত হচ্ছে না। কিন্তু যদি এটাকে যদি আরও এসকেলেট করা হয়, আরও যদি এটাকে বাড়িয়ে দেওয়া যায় এবং এটাতে যদি আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি এগুলোর উপরে যদি চাপ সৃষ্টি হয়, তাহলে তো ইউনেভার নো, এটা আরও এসকেলেট, আরও ছড়িয়ে পড়তে পারে। এবং এই ছড়িয়ে পড়া থেকেই শেষ পর্যন্ত দেখা যায় বড় রকমের যুদ্ধ বিগ্রহ শুরু হতে পারে। আপাতত দ্বিপাক্ষিক, এবং আপাতত এখন পর্যন্ত তেমন যুদ্ধ বিগ্রহের কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এটা ঠিক না, এটা বীজ বপন করে দিচ্ছেন আপনি। এই ইস্যুর উপর যদি আপনি দুনিয়াটাকে দুই ভাগে বিভক্ত করে ফেলেন, তাহলে তো একটা ক্যাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলে যাবে, আরেকটা ক্যাম্প হয়ে যাবে তার বিরোধী হয়ে যাবে। পরিণতি কি? পরিণতি হচ্ছে কি একটা লড়াই, যে লড়াইটা কিছুতেই কাম্য নয়। বিশেষ করে আমাদের মতো দেশ, যারা আমরা লড়াই করতে চাই না, আমরা শান্তিপ্রিয় এবং শান্তির মাধ্যমে আমরা উন্নয়নের পথে যেতে চাই। এই যখন প্রেক্ষাপট, তখন বাংলাদেশের আসলে কি করা উচিত? বাংলাদেশের কিভাবে অগ্রসর হওয়া উচিত? বাংলাদেশের কূটনৈতিক অ্যাপ্রোচটা কি করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জন্যে আপাত দৃষ্টিতে মনে হয় যে এখনই আমরা ঝাঁপিয়ে পড়ি, অন্যায়ের যেখানে প্রতিবাদ সেখানে বাংলাদেশ ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কূটনীতিতে তো সেটা বলে না। প্রথম কথা হচ্ছে যে এমন তো না যে আমার জমিনের উপর আক্রমণ হয়েছে বা বাংলাদেশের স্বার্থ এককভাবে, পৃথিবীর যত মনে করুন রেডিমেড গার্মেন্ট উৎপাদনকারী বা রপ্তানিকারী, তাদের সবারই স্বার্থে লাগছে, ঠিক কথা, তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে কম বেশি। কিন্তু বাংলাদেশ এককভাবে কিছু করবে বলে মনে হয় না। হ্যাঁ, উপযুক্ত ফোরামে যেখানে যেখানে আলাপ আলোচনা হবে, যদি হয় এটল, এবং এটা হবেই বোধহয়, সেখানে নিশ্চয়ই বাংলাদেশ তার বক্তব্য যেটা সেটা পেশ করবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রই হোক আর যেই হোক। তবে যেহেতু আমরা উই আর এট দি রিসিভিং এন্ড, দুঃখজনক হলেও সত্য যে আন্তর্জাতিক বাণিজ্যে বা অন্য যে কোনো কারণে হোক না কেন, আমরা একেবারে অগ্রণী ভূমিকা আমরা পালন করতে পারি না। আমাদের আদর্শ ঠিক আছে, আমাদের তেজ বিক্রম সবই ঠিক আছে, কিন্তু আমাদের সেই শক্তিটুকু নাই যেটা দিয়ে আমরা এরকম একটা পরাশক্তিকে আমরা মোকাবেলা করব। আর তাছাড়া সত্যি বলতে তো হ্যাঁ, সরাসরি তো বাংলাদেশের উপরে তো কোনো রকম আঘাত করা হয় নাই, হয়তো পরোক্ষভাবে আমরা এফেক্টেড, আমাদের মতো অন্যান্যরাও যারা মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানিকারক, তারা নিশ্চয়ই আর কি। তো সে বাংলাদেশ আমরা দেখলাম যে একটা স্টেটমেন্ট দিয়েছে, ভেনেজুয়েলার ঘটনার পর একটা স্টেটমেন্ট বাংলাদেশ ইস্যু করছে, সেখানে উদ্বেগ প্রকাশ করছে। এটা কি যুক্তরাষ্ট্রের এন্ড থেকে ঠিকভাবে রিসিভ করা হবে, অর্থাৎ তারা ঠিকভাবে গ্রহণ করবে কিনা? আচ্ছা, এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে, এটা কি আজকে না গতকাল? গতকাল। আমি অ্যাকচুয়ালি দেখিনি, শুনে খুব খুশি হলাম। একদম সময়োচিত একটা কাজ করেছে আমি বলবো। উদ্বেগ প্রকাশ তো যে কোনো কেউ করতে পারে, এবং উদ্বেগ প্রকাশ করা মানেই এই না যে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি বা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নাথিং অফ দি কাইন্ড। যে সমস্ত কথাগুলো আমি বললাম যে আমার ব্যবসা বাণিজ্য, আমার রপ্তানি ইত্যাদি এফেক্টেড হবে, এবং আমি আপাত দৃষ্টিতে দেখছি এটা কোনো ইস্যু নয় যে ইস্যুতে তুমি এরকম আচরণ করছো, অতএব আমি আমার উদ্বেগটাই প্রকাশ করছি, এটা ঠিকই আছে। এবং বাংলাদেশের দেখা দেখি হোক বা নিজে থেকেই হোক, অন্যান্য উন্নয়নশীল অনুন্নত দেশগুলো যদি উদ্বেগ প্রকাশ করে, আমি আরও খুশি হব, এবং এটা বোধহয় হবে। জি, ধন্যবাদ মোফাজ্জল করিম আপনাকে চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টা 20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।